আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইংলিশ সেকেন্ড পেপার শুনলেই অনেকটা আতঙ্ক লাগে, কারণ এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে, বা এক কথায় ইংলিশে। কারণ ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলাই হচ্ছে পাস ফেল হয়। তো সেক্ষেত্রে ইংলিশের প্রতি অবশ্যই আমাদের খুবই সিরিয়াস থাকতে হবে। এবং ঢাকা বোর্ড বলো বা যে কোনো বোর্ডের ক্ষেত্রে, আমি ঢাকা বোর্ডে যেহেতু বেশিরভাগ ভালো শিক্ষার্থী থাকে, তো এবং শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে, ঢাকা বোর্ডে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশে প্লাসটা মিস করে। তো ইংলিশটার প্রতি অবশ্যই অনেক সেন্সিটিভভাবে প্রিপারেশন নিতে হবে। দেখো, এখন তোমাদের কাছে যেহেতু 26 ব্যাচের নতুন ফুল সিলেবাস, অনেক নতুন নতুন টপিক নতুন করে অ্যাড হয়েছে, যেগুলো তোমরা বিগত বছরগুলোতে দেখো নাই। তো এখন কীভাবে প্রিপারেশন নিবা? তোমার এখানে টপিক আছে টোটাল 16টা। এই 16টা টপিক তোমাকে কমপ্লিট করতে হবে। এখন প্রথমে আছে আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজ ওয়ার্ডস, অনেক কিছুই আছে। একদম নতুন যদি তোমাকে কোনো টপিক বলে, যেটা ইন্টারমিডিয়েট লাইফে এসে পড়ছো, তার মধ্যে 3 নাম্বার একটা টপিক। কিন্তু বিশ্বাস করো, 3 নাম্বার টপিকটা খুবই সহজ। এইটা তোমার জন্য বড় জোর, তুমি যদি একবার নিয়মটা শিখে ফেলো, 10-15টা ফ্রেজ আছে, ওগুলো দিয়ে প্রতি বছর আসে। তো এটা হচ্ছে তোমার খুবই সহজ, বলতে পারো যেটা তুমি 3 ঘন্টা যদি জীবনে একবার পড়ো, তারপরও এটা তোমার আর জীবনে দেখা লাগবে না। মানে জিনিসটা এতটাই সহজ। তারপরে বাট এটাতে তোমার ডিটেলস জানা লাগবে আর কি। ধরো তুমি জানোই না, 3 ঘন্টার মধ্যেও তুমি খুব বেশি মনোযোগ দাও না, তাইলে তো হবে না। ডিটেলস জানা লাগবে, কিন্তু জেনে ফেললে এটা মানে খুব একটা অসুবিধা হয় না। তারপর আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লজ। তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জ দ্য সেন্টেন্স ডিরেক্টেড, নেরেশন, আনক্লিয়ার প্রোনাউন, তাহলে প্রোনাউন রেফারেন্স। এটা নতুন একটা টপিক পাইছো, যেটা তোমাদের আগে কখনো ছিল না। মডিফায়ার, এটা তোমরা 19-এ পাও নাই। সেন্টেন্স কানেক্টর 19-এ পাইলেও অত ভালো মতো পারো না। আর হচ্ছে নিচের দিকে রিপোর্ট, কম্পোজিশন পাইছিল কিনা জানি না। তো এই হচ্ছে তোমাদের যেসব টপিক নতুন করে অ্যাড হয়েছে। এর মধ্যে পুরাতন যে টপিকগুলো আছে সেগুলোও কিন্তু কঠিন, সবগুলোতে তুমি অ্যাকুরেটলি আনসার করতে পারবে না। তারপরে কথা আসো, আমরা যদি রাইটিং টপিকটা দিয়ে একটু শুরু করি। দেখো, অ্যাপ্লিকেশন, তুমি জাস্ট এখানে নিয়মটা শিখবা। নিয়ম শিখলে অ্যাপ্লিকেশন যে কেউ বানায় লিখতে পারে। রিপোর্টের ক্ষেত্রেও সেম, তুমি বাংলায় যেরকমভাবে প্রতিবেদন লিখতে পারো, ইংলিশে এরকমভাবে রিপোর্ট লিখতে পারবা। জাস্ট এখানে নিয়ম, অর্থাৎ কিভাবে তুমি লিখবা, এইটা জানতে পারলেই হয়েছে। প্যারাগ্রাফ নতুন করে মুখস্থ করার কিছু নাই, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অভ্যাস করবা, যেন তুমি একটা টপিক দিলে সেই টপিক সম্পর্কে কিছু কথা লিখে দিয়ে আসতে পারো, উইথ গ্রামাটিক্যাল নো মিস্টেক, কোনো মিস্টেক ছাড়া। তারপর হচ্ছে কম্পোজিশন। এখানে কম্পোজিশনটা একটু বড় করে লিখতে হবে, যেহেতু এটার মধ্যে 14 মার্ক আছে। এখন কম্পোজিশন আর প্যারাগ্রাফের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তুমি যদি এই নর্মাল নিয়মগুলো না জানো, তাহলে কিন্তু খুবই মানে ক্রাইম টাইপের একটা কাজ করে ফেলবা। দেখো, প্যারাগ্রাফ কিন্তু তোমাকে জাস্ট একটা সিঙ্গেল প্যারার মধ্যে লিখতে হবে। ধরো তোমার এখানে প্যারাগ্রাফ আসলো যে রিক্সা পুলার, দিলা রিক্সা পুলার আনসারটাতে কোয়েশ্চেন নাম্বার 15 রিক্সা পুলার লিখছো। লেখার পরে এখান থেকে তোমার লেখা শুরু করতে হবে, এভাবে লিখে যাইতে হবে, ঠিক আছে? লিখে যাইতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না, বা কোনো প্যারার মধ্যে এখানে এসে শেষ করা যাবে না, যে এটা হচ্ছে আমি এখানে এসে শেষ করলাম, এভাবে দিয়ে রাখলাম, এখানে একটা প্যারা বানাই দিলাম। এই নতুন নতুন প্যারা ক্রিয়েট করা যাবে না প্যারাগ্রাফের ক্ষেত্রে। কিন্তু কম্পোজিশনের মধ্যে এক প্যারায় লেখা যাবে না, অনেকগুলা প্যারায় লিখতে হবে। অর্থাৎ একদম শুরুতে হচ্ছে তুমি একটা প্যারা লিখলা, তারপর হচ্ছে এখান থেকে আরেকটা প্যারা স্টার্ট করলা, এইভাবে অনেকগুলো প্যারায় ভাগ করে লিখতে হবে। সো কম্পোজিশন, প্যারাগ্রাফ দুইটার পার্থক্য আশা করি বুঝাইতে পারছি। এটা হচ্ছে 150 ওয়ার্ড, এটা মিনিমাম হলে 200 ওয়ার্ড তো লিখতেই হবে, আরও বেশি করে লেখা উচিত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার নিয়ম কানুন লিখতে হবে। নিয়ম কানুনটা জানতে পারলেই তোমার এখানে রাইটিংয়ের প্রিপারেশনটা শেষ। এরপর আসো গ্রামাটিক্যাল পার্ট। এই গ্রামাটিক্যাল পার্টের মধ্যে পিওর গ্রামার কিছু আছে, আবার কিছু আছে না আন্দাজি আন্দাজি লাগাইতে হয়। আন্দাজি লাগানোর অপশন কিছু আছে, কিছু আছে গ্রামাটিক্যাল অপশন। যেমন ধরো এই যে পাংচুয়েশন, এটা পড়ার কিছু আছে, পড়ার নাই। সুতরাং এটা তুমি পড়লেও যা, না পড়লেও তাই। সিনোনিম অ্যান্টোনিম, পড়ার কিছু আছে, পড়ার কিছু নাই। তুমি ইংলিশে যতটুকু পারো, তোমার পরীক্ষার হলে যতটুকু মনে পড়ে তা দিয়ে আশেপাশে বন্ধু বান্ধবদের কথাবার্তা শুনে এটা হচ্ছে তুমি আনসার করে দিতে পারবা। তারপর আছে কানেক্টরস। হ্যাঁ, এইটার মধ্যে গ্রামার আছে, তবে এর মধ্যে আন্দাজি লাগানোর গ্রামারটাই বেশি, অর্থাৎ অত বুঝে শুনে কিছু লাগানো যায় না। স্টিল আমি গ্রামারের মধ্যে ইনক্লুড করতেছি। মডিফায়ার অবশ্যই গ্রামারের টপিক। প্রোনাউন ক্লিয়ারেন্স, এটাও আরেক ঝামেলা, তো এটাকে আমি গ্রামারের মধ্যে ইনক্লুড করতেছি। নেরেশন পিওর গ্রামার, চেঞ্জ দ্য সেন্টেন্স ডিরেক্টেড পিওর গ্রামার। গ্যাপস, রাইট ফর্ম ভার্বস, কি লিখছে উইথ কারেক্ট রাইট ফর্ম ভার্বস, এটা একদম পিওর গ্রামার। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লোজ, এটাও গ্রামার। ফ্রেজ ওয়ার্ডস, এটা মুখস্থ, কাইন্ড অফ আন্দাজি লাগিয়ে দিলে হতে পারে, এটা গেল।
আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো কিন্তু খুব বেশি পড়ার কিছু নাই। আর তোমার মার্ক কাটা যাবে কোথায় বা এক্স্যাক্টলি তোমার পড়তে অসুবিধা হবে কোথায়, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই যে প্রোনাউন ক্লিয়ারেন্স আর হচ্ছে তোমার এই সেন্টেন্স কানেক্টর। এই দুইটা টপিক তোমার জন্য এই এতগুলো টপিকের মধ্যে সবচেয়ে বেশি ডিফিকাল্ট। দেখো তুমি আর্টিকেল কেমনি প্রিপারেশন নিবা, আর্টিকেল প্রিপারেশন নেওয়ার একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে টেস্ট পেপার সলভ। তুমি এখানে আলাদা করে বোঝার কিছু নাই, বোঝাবুঝি এত টেস্ট পেপার আর্টিকেলের নিয়ম টিয়ম সারা জীবনই পড়ে আসছো, ক্লাস 6-7 থেকে পড়ে আসছো। এগুলো জাস্ট সিম্পলি একটা ক্লাস করবা, বেসিক ক্লাস করার পরে সেটা হচ্ছে টেস্ট পেপার থেকে সলভ করবা। তারপরে যাও প্রিপোজিশন, এটাও সেম কথা, সারা জীবন ক্লাস 6 থেকে পড়ে আসছো, এখান থেকে নতুন করে বোঝার কিছু নাই, এটা হচ্ছে ডিরেক্ট টেস্ট পেপার সলভ। তারপরে ফ্রেজ ওয়ার্ডস, এটা জাস্ট একবার নিয়মগুলো শিখবা যে কেমনে লিখতে হয়, একটা সিম্পল বেসিক ক্লাস করবা যে কোনো জায়গা থেকে, তারপর সেটা আমাদের লাস্ট হপ থেকে করতে পারো, তাহলে হচ্ছে ফ্রেজ ওয়ার্ডস এটাও কমপ্লিট। এখানে প্র্যাকটিস করার জন্য তোমার খুব বেশি টাইম দেওয়ার প্রয়োজন নাই। তারপরে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লোজ, এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। তো এটার মধ্যে গ্রামাটিক্যাল বিষয় আছে, তো এটাকে তোমার বুঝতে হবে, গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করতে হবে, প্লাস পাশাপাশি টেস্ট পেপারটাও সলভ করতে হবে। তো এখানে হচ্ছে তোমার কি বোঝাও লাগবে, গ্রামাটিক্যাল না বুঝলে তুমি এটা আনসার করতে পারবে না যতই প্র্যাকটিস করো। সুতরাং কিছু মুখস্থ আছে আলাদা করে, প্রভাবস কিছু আছে মুখস্থ, এগুলো গ্রামার দিয়ে হয় না। সো গ্রামার লাগবে, টেস্ট পেপার লাগবে, প্রভাবস লাগবে, এটাতে তোমার একটু সময় দেওয়া লাগবে, তাহলে এখানে হচ্ছে টাইম বেশি, প্রিপারেশন নিতে সময় লাগবে। তারপরে যাও রাইট ফর্ম অফ ভার্বস, এটার ক্ষেত্রেও সেম কথা, তোমার গ্রামাটিক্যাল অনেক বেশি সময় দেওয়া লাগবে, এবং টেস্ট পেপার তো তুমি সলভ করবাই, তাহলে এটাও তোমার টেস্ট পেপার সলভিং ইম্পর্টেন্ট। তারপরে চেঞ্জ দ্য সেন্টেন্স ডিরেক্টেড, চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এটা গ্রামার অনেক ইম্পর্টেন্ট, কিন্তু টেস্ট পেপার সলভিংটা এতটা ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না? কারণ তোমার গ্রামার পারলে তুমি এটা টেস্ট পেপার যদি সলভ নাও করো তাও পারবা। তাহলে আমি বলতেছি না যে টেস্ট পেপার সলভ করবে না, মানে প্রায়োরিটি অর্ডারটা সিলেক্ট করতেছি। তাহলে এখানে তোমার টেস্ট পেপার সলভিং এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু গ্রামাটিক্যাল অংশটুকু ভালোভাবে জানা থাকতে হবে। তুমি যদি রুলসই না জানো যে এটা থাকলে কি হয়, তাহলে তো হবে না। তবে এখানে মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, কারণ প্রত্যেকটার মধ্যে কত মার্ক, 1 মার্ক করে। একটা কোয়েশ্চেন ভুল করছো মানে 1 মার্ক, একটা কোয়েশ্চেনে কিছু একটা ভুল করছো, জাস্ট এস দাও নাই তাও কিন্তু ভুল, কোয়েশ্চেন মার্ক দাও নাই তাও ভুল, তাহলে এখানে মার্ক কেটে যাওয়ার সম্ভাবনা বেশি, অনেক সিনসিয়ারলি এটা আনসার করতে হবে। তারপরে নেরেশন, নেরেশন টেস্ট পেপার থেকে 4-5টা সলভ করবা, তেমন এটা আহামরি কিছু না। তো এটা হচ্ছে তোমার জাস্ট গ্রামারটা জানতে হবে, জানলেই হয়েছে। তুমি এটা ক্লাস 9-10-এও পড়ছো, 6-7-8-এও পাইছো, নেরেশন খুব বেশি প্রবলেম হয় না ইন্টারমিডিয়েট লাইফে। তারপর আছে আনক্লিয়ার প্রোনাউন্স, এটা এমন এক জিনিস পড়লেও পারবা না, না পড়লেও পারবা না। সোজা কথা হচ্ছে এরকম, তুমি এটা গ্রামার হিসাবে রুলসগুলো জানবা যে কখন কি ইউজ করতে হয়, তারপরে টেস্ট পেপার সলভ। তো যাদের প্রিপারেশন খুবই ভালো, এই প্রোনাউন ক্লিয়ারেন্স আর হচ্ছে কানেক্টরস, এই দুইটা টপিক দিয়ে একটু বেশি টাইম দিবা। আর যাদের প্রিপারেশন খারাপ, তারা এই দুইটা টপিক তুমি এমনিতেও খুব বেশি মানে আনসার করতে পারবে না। এখানে 5 মার্ক, এখানে হচ্ছে 5 মার্ক, 5-5 10, এই 10-এর মধ্যে তুমি মোটামুটি পড়লে 6 পাবা হয়তো। তো মোটামুটি এতটুকুতে সন্তুষ্ট থাকা উচিত, কারণ তোমার বাকি যে টপিকগুলো আছে সেগুলোর প্রতি একটু পূর্ণ ফোকাস দাও, তাহলে হয়তো পাস চলে আসবে ইনশাল্লাহ। আর হচ্ছে অথবা যাদের মানে প্রিপারেশনটা ভালো আছে তাদের A+ চলে আসবে। সেন্টেন্স কানেক্টর, সেন্টেন্স কানেক্টরের কথাও সেম বললাম। আর হচ্ছে মডিফায়ার্স, মডিফায়ারটা কিন্তু নিয়ম জানতে হবে, প্র্যাকটিস যদি বাড়াও, এটা প্র্যাকটিস করলে সম্ভব, মডিফায়ারটা প্র্যাকটিস করলে সম্ভব, এটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। প্র্যাকটিস বাড়লে তুমি মডিফায়ারের প্রো হইতে পারবা। কোন সেন্টেন্সে কেমন মডিফায়ার ইউজ করা উচিত, এটা সেন্টেন্স দেখে যে প্র্যাকটিস করলে যে খুব আহামরি কিছু না। বিষয়টা হচ্ছে তুমি এখানে মেইনলি যে জিনিসটা ফলো করবা সেটা হচ্ছে গ্রামারটা তোমার জানতে হবে, যে কখন আমার কোন মডিফায়ার ইউজ করতে হয়, কোনটা কেমন টাইপের মডিফায়ার। তো এটা যদি তুমি ক্লিয়ার করতে পারো তাহলে আশা করি হয়ে যাবে। কানেক্টরস কিন্তু তুমি দেখবো যে তোমার যেটা মনে হয় আনসার ওটা দেওয়া থাকে না। সো তুমি হচ্ছে কানেক্টরসগুলোকে ক্যাটাগরাইজড করবা, 7-8ভাবে ক্যাটাগরাইজ করা যায়, যে কিছু আছে কানেক্টিং, কিছু আছে অল্টারনেটিভ, কিছু আছে বিপরীত বোঝায়। তো কোন কানেক্টরস দিয়ে কেমন বোঝায় সেগুলো একটু সিলেক্ট করবা। তুমি কখন কোনটা দিবা, আগে কি বিসার্জ দিবা নাকি আগে মডিফায়ার দিবা, নাকি কমা থাকলে বিসার্জ দিবা নাকি কমা থাকলে মডিফায়ার দিবা, ফার্স্টলি কখন দিবা, সেকেন্ডলি কখন দিবা, তারপর হচ্ছে লাস্টলি দেওয়ার পরে যদি আরেকটা সুযোগ থাকে তখন কি দিবা, এডিশনালি কখন দিবা। এই জিনিসগুলো যখন ক্লিয়ার হবে তখন হচ্ছে কানেক্টরসগুলো একটু সহজ লাগবে,
স্টিল তুমি এটা টেস্ট পেপারের সাথে কোনো সময় আনসার সলভ মিলায় পাবা না। এইচএসসি পরীক্ষা যখন হবে, এইচএসসি পরীক্ষার সময় সলভ মিলায় আনসারের সাথে মিল পাবা না। এটা ডিপেন্ড করে টিচারের উপরে। তোমার আনসার যদি মোটামুটি কারেক্ট থাকে, আশা করা যায় হয়তো মার্ক দিয়ে দিবেন, না দিলেও কিছু করা থাকে না। সো এখানে আসলে খুব বেশি নিজের ওপর জিনিসটা থাকে না আসলে, যে তুমি অনেক বেশি পড়লেই যে পারবা, বিষয়টাও ওরকম না। তাহলে 8 নাম্বার 10 নাম্বার দুইটা টপিক, যারা ভালো প্রিপারেশন নিবা তারা অনেক টাইম দিবা, যারা প্রিপারেশন খুব বেশি ভালো না তারা প্রিপারেশনটা এখান থেকে একটু কমাই নিবা, কারণ এটা তুমি পড়লেও পারবা না। সিনোনিম অ্যান্টোনিম তো বললাম, সিনোনিম অ্যান্টোনিম কিছুই না, এটা জাস্ট সিম্পলি কী করা, তোমার এতদিনের অভিজ্ঞতা থেকে যা যা পড়ছো তাই টেস্ট পেপার থেকে কিছু সলভ করবা। এটা সলভ করার ইম্পর্টেন্স এতটা বেশি না, রেদার এটা হচ্ছে তুমি যতটুকু পড়ছো সেটাই। আর হচ্ছে পাংচুয়েশন, এটা পড়ার কিছু নাই, একবার জাস্ট দেখবা। তো তুমি এটা একদম শর্ট টাইমে, ধরো ইংলিশ কোনো দিন কিছু পড়া নাই, 4-5 দিনের মধ্যে ইংলিশটা পড়বা, অথবা 2-3 দিনের মধ্যে ইংলিশটা পড়বা, এরকমভাবে প্রিপারেশন নেওয়ার চিন্তাভাবনা থাকে। যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তখন কি করবা, আর্টিকেল তোমার পড়ার প্রয়োজন নাই, তুমি জাস্ট এখানে টেস্ট পেপার থেকে 5 থেকে 6টা, অথবা বিগত বছরে যে 2-4 বছর আসছিল সেই লাস্ট 2-4 বছরের বোর্ড কোয়েশন সলভ করবা। এখান থেকে জাস্ট বোর্ড কোয়েশনটা সলভ করে যাও। প্রিপোজিশনের ক্ষেত্রেও সেম কথা, বোর্ড কোয়েশনটা সলভ করে যাও। ফ্রেজ ওয়ার্ডসের কথা, যে ফ্রেজ ওয়ার্ডস থেকে নিয়মটা শিখে যাও, রুলসটা শিখো, কখন কোনটা ইউজ করতে হয়। চেঞ্জ কি বলছে, সেন্টেন্স কমপ্লিশন, এখান থেকে রুলস প্লাস বোর্ড, কারণ এখানে কিন্তু অনেকগুলো সেন্টেন্স, রুলস প্লাস প্র্যাকটিস, এখানে একটু টাইম দেওয়া উচিত আমি মনে করি। তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এটা তো সেম কথা, রুলস প্লাস প্র্যাকটিস, রুলস প্লাস প্র্যাকটিস দুইটাই। চেঞ্জ দ্য সেন্টেন্স ডিরেকশন, এটা কিন্তু তোমার রুলসটা খুব ভালো মতো পারতে হবে, এখানে একটা সেন্টেন্সের জন্য 1 মার্ক। তারপর হচ্ছে নেরেশন, এটা তো রুলস তোমার পারতে হবে। নেরেশন যারা অনেক ভালো পারো তারা অনেক সময় দেখা যায় যে সেন্টেন্সের মানে যে প্যাসেজটা দেওয়া থাকে, প্যাসেজের মোড দেখে সেন্টেন্স আলটিমেটলি প্যাসেজ নেরেশনটা করে থাকে। তো তুমি অনেক বেশি এটিপিক্যাল, যেটা আমরা ইউজ করি না ওইরকম জিনিস ইউজ করিও না বোর্ড পরীক্ষায়, কারণ বোর্ড পরীক্ষায় কিন্তু নর্মাল যে টিপিক্যাল আছে, টিপিক্যাল সেন্টেন্সগুলো ইউজ করার চেষ্টা করবা। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন্স, এটা তুমি পড়লেও পারবে না, জাস্ট কিছুক্ষণ সময় টাইম দিবা, জাস্ট একবার দেখবা, নিয়মটা দেখবা। তারপর হচ্ছে মডিফায়ার্স, এটা হচ্ছে রুলস প্লাস প্র্যাকটিস। সেন্টেন্স কানেক্টরস, এটা তুমি পড়লে খুব বেশি টাইম পাবা না। সিনোনিম অ্যান্টোনিম, এটা পড়ার প্রয়োজন নাই যদি তুমি 2-1 দিনের জন্য প্রিপারেশন নিতে চাও। পাংচুয়েশন মার্কস পড়ার দরকার নাই। অ্যাপ্লিকেশন, নিয়মটা শিখো, রুলস দেখো। রিপোর্ট, রুলস দেখো। প্যারাগ্রাফ কম্পোজিশন অত পড়ার টাইম পাবা না। তো আলটিমেটলি তোমার প্রিপারেশন নিতে কতক্ষণ টাইম লাগবে দেখো, এটা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে লাগবে 2 ঘন্টা। কালার ভালো হচ্ছে না, ওকে, এটা প্রিপারেশন নিতে লাগবে তোমার হচ্ছে 2 ঘন্টা। প্রিপোজিশনের ক্ষেত্রে তোমার এখানে লাগবে আরও 2 ঘন্টা। ফ্রেজ ওয়ার্ডস, এটা শিখতে লাগবে 30 মিনিট, কিন্তু তুমি ক্লাস দেখে শিখবো আর কি। তারপর হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লোজ, এটাতে তোমার টাইম লাগবে, এখানে আমি ধরে নিচ্ছি তোমার হচ্ছে 5 ঘন্টা লাগবে। রাইট ফর্ম ভার্বস, এটাতে তোমার 5 ঘন্টা লাগা উচিত। তারপর হচ্ছে এটার রুলস, এখানে তোমার হয়তো 4 ঘন্টা লাগবে, নেরেশন হয়তো 1 ঘন্টা লাগবে রুলসগুলো শেখার জন্য। আর হচ্ছে তুমি হচ্ছে মডিফায়ার, এটার জন্য তোমার টাইম দেওয়া উচিত 4 ঘন্টা দেওয়া উচিত। এই তো বাকিগুলো তুমি হচ্ছে একবার দেখে নিলে তোমার হয়তো প্রতিটার মধ্যে 1 ঘন্টা 1 ঘন্টা করে লাগবে। ওভারঅল তুমি এখানে 2, 4, 9, 14, 18, 22, 23 মোটামুটি বলা যায় তুমি 3 দিন যদি বা 2 দিন যদি পড়ো ঠিক মতো, তাহলে এর মধ্যে প্রিপারেশনটা কমপ্লিট করা সম্ভব ইংলিশের ক্ষেত্রে। আর তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষার ক্ষেত্রে টাইম ডিস্ট্রিবিউশনটা কেমন রাখবা, টাইম ডিস্ট্রিবিউশন এখানে 5 মিনিট, যেহেতু 5 মার্ক, যেহেতু 5 মিনিট, এইটাও 5 মিনিট, এইটাও 5 মিনিট, এইটা হচ্ছে আমাদের সেন্টেন্স কমপ্লিশন, এখানে একটু বেশি টাইম দেওয়া লাগবে যেহেতু 10টা সেন্টেন্স, 15 মিনিট। রাইট ফর্ম অফ ভার্বস, এখানে 15 মিনিট যেহেতু 10টা ওয়ার্ড আছে। চেঞ্জিং সেন্টেন্স, এখানে 10 মিনিট, এখানে হচ্ছে নেরেশন, নেরেশনে 10 মিনিট। প্রোনাউন ক্লিয়ারেন্স, এটা হচ্ছে তোমার 5 মিনিট দেওয়া উচিত। তারপর হচ্ছে মডিফায়ার, এখানে 10টা যেহেতু 10 মিনিট। কানেক্টরস, কানেক্টরস হচ্ছে 10 মিনিট দিতে হবে মিনিমাম। সিনোনিম অ্যান্টোনিম মিনিমাম 10 মিনিট দিতে হবে। পাংচুয়েশন মিনিমাম তোমার 10 মিনিট দিতে হবে। তো এখানে হচ্ছে তুমি লিখলা, লেখার পরেও দেখবে যে অনেক কিছু বাকি রয়ে গেছে, এটা লেখার পরে বাকিটুকু ফিল আপ করার জন্য লাস্টের দিকে রিটার্ন শেষ করে আসা অনেক টাইম পাবা, সেই টাইমে এটা সলভ করার চেষ্টা করবা। অ্যাপ্লিকেশনে এখানে হচ্ছে তোমার হচ্ছে 10 মিনিট টাইম দিতে হবে।
রিপোর্ট লেখার ক্ষেত্রে তুমি 10-12 মিনিটের বেশি টাইম দিতে পারবে না। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তুমি হয়তো এখানে 20 মিনিট টাইম দিবা, আর কম্পোজিশন লেখার ক্ষেত্রে হয়তো তুমি এখানে 25 মিনিট টাইম দিবা। তো ওভারঅল মোটামুটি এখান দিয়ে তোমার 3 ঘন্টার মধ্যে সিলেবাস কী বলে এই পুরা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা দেওয়া সম্ভব। সো আজকে আমরা ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার নিয়ে কথা বলছি। নেক্সট কোন সাবজেক্ট নিয়ে কথা বললে তোমাদের সুবিধা হয় তোমরা কমেন্টে জানাতে পারো। বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।